এখানে যে আপনারা হাড়গোড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাংলাদেশের ওই সব মানুষের হাড়গোড় যাদেরকে আয়নার ঘরের মধ্যে পড়ে দিয়েছিল ওই পিশাচিনী নারী শেখ হাসিনা। শেখ হাসিনার এমন কিছু কাণ্ড আপনাদেরকে দেখাবো যেগুলো দেখার পর অবশ্যই আপনি যেন মনে করবেন যে আপনার পায়ের তলা থেকে জমিন চলে গেছে। এভাবে মানুষকে ধরে নিয়ে গিয়ে তারা আয়না ঘরের মধ্যে পড়ে দিত এবং সেখানে তারা তাদেরকে খেতেও দিত না এবং বছরের উপর বছর তারা সেখানে কাটতো। এখন আমি আপনাদেরকে ওই আয়না ঘর দেখাবো। আয়না ঘর থেকে বের হচ্ছেন গুম ও নিখোঁজরা। তাদের পরিবারের সদস্যরা ভিড় করেছেন রাজধানীর চিন্তা মানে আমাকে শুধু দরজায় ডাক দিছে, আপনি বের হয়ে আসেন, আপনাকে নিয়ে অপারেশনে যেতে হবে। তখন আমি পুরোপুরি শিওর যে ভাই মানে মনে হচ্ছে যে আমাকে ক্রস ফায়ারে দেওয়ার জন্য অপারেশন, র্যাবের অপারেশন এত রাতে আর কি হবে। তখন 4টে 4:30 বাজে, আমি বুঝতেছি ফজরের সময় হয়ে যাচ্ছে। তখন আমি ওদেরকে বললাম, মানে ওই সময় তো চিল্লা চেঁচামেচি করেও কোনো লাভ নাই, মানে কেউ তো শোনার নাই। তো শুনলাম যে আমাকে উপরে একটা রুমে রাখছিল, যেখানে আমরা 2জন ছিলাম এক রুমে এবং সর্বমোট 5জন ছিলাম পাশাপাশি রুমে। এরপরে আমাকে যে আয়নাঘর আমরা যেটা আসলে বুঝি যে গুমের যে স্পেশাল রুম, সেই স্পেশাল রুমে আমাকে নিয়ে যায়, রাখে চোখ বেঁধে নিয়ে যায়। তো সেটা হলো যে মানে আমাকে চোখ বেঁধে যখন নিয়ে যায়, আমি এটা আগে একটু বলে নেই, যদিও এই স্টেজে তো আমি দেখতে পাচ্ছি র্যাবের কোন জায়গায় সেটা তো আমি জানি না, পরবর্তীতে জানছি। আমি এই স্টেজেই আপনাদের একটু বলে দিচ্ছি। সেটা হলো যে আমাকে যেখানে রাখছিল সেটা হলো র্যাব 2 বসিলা মোহাম্মদপুর ক্যাম্প। আমি আবার বলতেছি, র্যাব 2 বসিলা মোহাম্মদপুর, ঢাকা, এখানে আমাকে রাখছিল। তো সেখানে আমাকে চোখ বেঁধে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আপনারা যদি সাংবাদিক বা যারা আছেন, যারা মানবাধিকার কর্মী আছেন, তারা যাবেন, তারা দেখবেন র্যাব 2 এর বসিলা মোহাম্মদপুর ক্যাম্পে যদি আপনারা দরজা দিয়ে ঢোকেন, ঢুকে ডান পাশের যে বিল্ডিংটা, স্বাভাবিকভাবে দেখে মনে হবে একটা স্বাভাবিক বিল্ডিং, একতলা কি দোতলা বিল্ডিং, একটা গেট দিয়ে ঢুকে ডান পাশের বিল্ডিংটা। তো সেই বিল্ডিংয়ে আমাকে তখন ওই রুম থেকে চোখ বেঁধে নিয়ে গেল একটা টয়লেটের মধ্যে যে দরজা আছে, দরজা দিয়ে সম্ভবত আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেল। সেখানে একদম সিঙ্গেল গুমের রুম করা আছে, এখানে বিভিন্ন যাদেরকে গুম করে নিয়ে আসে সেখানে রাখা। আমাকে সেই একটা রুমে রাখলো। তো সেই রুমটার বর্ণনা এরকম যে আমরা যদি বাংলাদেশের একটা টয়লেট মতো চিন্তা করি, লো কমোড টয়লেট যেগুলো আমরা স্বাভাবিকভাবে ইউজ করতে, হাই কমোড টয়লেট না, তো ওই রুমের মধ্যে একটা ছোট্ট টয়লেট আছে, একটা ট্যাপ, একটা বদনা। তার মানে আপনার টয়লেট বা প্রস্রাব করার জন্য বাইরে যেতে হচ্ছে না, ওখানে টয়লেট করা যাবে। আর বাকি যে ফাঁকা জায়গাটুকু আছে, মানে একটা টয়লেটের বড় একটা টয়লেটের জায়গার মতো বাকি যে ফাঁকা জায়গাটুকু আছে, সেই জায়গায় একটা স্বাভাবিক মানুষ টান হয়ে শুয়ে থাকতে পারবে না। আমি হাইটে অত বেশি লম্বা না, তারপরে আমাকেও পা একটু ঘুচা এভাবে শুয়ে থাকতে হবে, এরকম এতটুকু জায়গা। আর সামনে যে দরজাটা একদম সলিড, এই দরজাটার মানে রডের শিক নাই, দরজাটা একদম সলিড, দরজার মানে হেড বরাবর একটা গোল ছিদ্র করা। তো সামনে যারা মানে গার্ড থাকে, তো কাউকে বলার দরকার হলে ওই ছিদ্র ওইটা সরায় ওদেরকে ডাক দিলে তখন ওরা কোনো কথা বলা বা কোনো জরুরি কিছু দরকার হলে ওরা, বা খাবার দেওয়ার দরকার হলেও ওই দেশে কথা বলে তারপরে খাবার দেয়। তো ওইটা হলো একদম স্পেশাল রুম গুমের, যে একদম মানে ভাষায় বর্ণনা। আপনারা আয়নাঘরের অনেক ছবি হয়তো ইয়েতে নেট্রো নিউজে বা বিভিন্ন জায়গায় দেখছেন, আগামীতে আরও আসবে, আপনারা হয়তো ভিডিও দেখতে পারবেন, সাংবাদিক মানবাধিকার কর্মীরা যাবেন, সেগুলো ভিডিও করে নিয়ে আসবেন। তো একদম যেটা বর্ণনা দিলাম, একটা ছোট টয়লেট এবং বাকি যে ফাঁকা জায়গাটুকু থাকে কষ্টে মষ্টে পাস করে একজন মানুষ শুয়ে থাকতে পারে। তো আমাকে ওখানে রাখার পরে একা ওই রুমগুলো হলো সিঙ্গেল ইউনিট, একা রাখলো। তো স্বাভাবিকভাবে ওখানে তো সবসময় মৃত্যু আতঙ্ক, মানে কখন মেরে ফেলবে, কখনই মানে সবসময় কল্পনা যে মেরে কোথায় লাশ ফেলে দেবে, কেউ টের পাবে। বাংলাদেশে যা হয়, মানে লাশ ভাসতেছে, গুম হয়ে যাচ্ছে, নিখোঁজ হচ্ছে, কে কোথায় মারা যাচ্ছে, কার কোথায়, সেগুলো সবসময় চিন্তা হচ্ছে। তো পরের দিন রাতের বেলা আমাকে আবার ওই গুমের ওই যে সিঙ্গেল রুম, আয়নাঘরের যে সিঙ্গেল রুম, সেই রুম থেকে নিয়ে আবার অফিসারদের রুমে নিয়ে যায়। অফিসারদের রুমে যখন যাবে সবসময় চোখ বাঁধা, গুমের রুমে থাকা অবস্থায় চোখ খোলা রাখে। অফিসারদের রুমে যাওয়ার সময় সবসময় চোখ বাঁধা, কারণ কে জিজ্ঞাসাবাদ করতেছে, কে অফিসার, কে কি, কোনো কিছু বোঝার সুযোগ নাই। তারা বাংলাদেশি না ভিনদেশি তাও বোঝার সুযোগ নাই। এবং আমার কাছে যথেষ্ট সন্দেহ হয়েছে যে তাদের মধ্যে কিছু ভারতীয় মানে বা এদের থাকতে পারে, এবং এদের জিজ্ঞাসাবাদ, এদের টেকনোলজি, মোবাইল সার্চিং এত ইন্টেলেকচুয়াল, এত দক্ষ, আমার কাছে মনে হয় না যে বাংলাদেশিরা এত দক্ষ হতে পারে। তাদের মধ্যে 2-1 মানে ভারতীয় রয়ের গুপ্তচর থাকা অসম্ভব কিছু না আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, বা এবং ভাষাটাও সবসময় একদম পিওর বাংলা মনে হয় নাই। কয়েকজন কথা বলতেছিল, যাই যেটা বললাম যে মানে অফিসারদেরকে আমরা যেহেতু দেখতে পাচ্ছি না, তাদের বর্ণনা দেওয়ার তো সুযোগ নেই এই স্টেজে। তো সেখানে এরা রাতভর আবার আমাকে জিজ্ঞাসাবাদ করে, এবং সেদিন মানে ফিজিক্যাল টর্চার করে, ভয়াবহ মানসিক টর্চার করছে, যেটা বললাম যে বন্দুকের গুলির শব্দ, লাঠির শব্দ, মানে কানে ইলেকট্রিক শক দেওয়ার মতো শব্দ, ভয়াবহ মানসিক টর্চার করে। এবং আমাকে প্রায় হয়তো আনুমানিক রাত 12টার দিকে আবার এনে গুমের রুমে রেখে দেয়। সেই দিন আমি মানে মোটামুটি এমনিতে অনেক আতঙ্ক ভয়, সেদিন মনে হলো যে আজকে মনে হয় খারাপ কিছু করতে হবে, জিজ্ঞাসাবাদের ধরন বা সব কিছু মিলায় খুব মানে ভীতিকর একটা অবস্থা। তো এসে কোনো মতো শুয়ে আছে, ঘুমাই না, ঘুম তো আসার কোনো সুযোগই নাই ওখানে। তো যে অবস্থা, হয়তো ক্লান্ত হয়ে গেলে চোখটা একটু বুঝে আসে। তা আমাকে শেষ রাতের দিকে, রাত 4:30 বাজে, তখন আবার এসে দরজায় মানে র্যাবের একজন নক করছে, ভাই আপনি আসেন, আপনাকে নিয়ে দ্রুত অপারেশনে যেতে হবে। তখন তো আমার বুকের মধ্যে একদম মানে চিৎ করে উঠছে যে এত রাতে অপারেশন, মানে তখন তো এমনিতে সবসময় মৃত্যু চিন্তা, ক্রস ফায়ারের চিন্তা, মানে আমাকে শুধু দরজায় ডাক দিচ্ছে, আপনি বের হয়ে আসেন, আপনাকে নিয়ে অপারেশনে যেতে হবে। তখন আমি পুরোপুরি শিওর যে
ভাই মানে মনে হচ্ছে যে আমাকে ক্রস ফায়ারে দেওয়ার জন্য একটা অপারেশন, র্যাবের অপারেশন এত রাতে আর কি হবে, তখন রাত 4টে 4:30 বাজে, আমি বুঝতেছি ফজরের সময় হয়ে যাচ্ছে। তখন আমি ওদেরকে বললাম, মানে ওই সময় তো চিল্লা চেঁচামেচি করেও কোনো লাভ নাই, মানে কেউ তো শোনার নাই। তখন আমি ওদেরকে বললাম যে ভাই একটু দেরি করেন, এখনই তো মানে আজান হয়ে যাবে, আমি ফজরের নামাজটা পড়ে নিই, আমি নামাজটা পড়ে বের হই জীবনের, মানে আমি একদম পুরোপুরি শিওর। আমি এখন হয়তো বলতে বলতে আমাদের অশ্রু শুকাই গেছে, মানে প্রথম যখন বলতাম আমি কান্নাকাটি করতাম আমার ওয়াইফের কাছে, সবার কাছে তখন বর্ণনা করছি, এখন বলতে বলতে মানে আমার অশ্রু শুকাই গেছে, হয়তো বা সেই এক্সপ্রেশনটা আসতেছে না যে মানে প্রথম দিকের আমার কি অবস্থা ছিল। আমি শতভাগ শিওর যে আমাকে ক্রস ফায়ারের জন্য নিয়ে যাচ্ছে, শুধু বলছে যে আপনি বের হন, আপনাকে নিয়ে অপারেশনে যেতে হবে। আমি ওদেরকে বললাম যে ভাই আমাকে একটু সময় দেন, আমি নামাজটা পড়ে বের হই, জীবনের শেষ নামাজ আমি পড়ে বের হই। আমি একদম মানে চিল্লা চেঁচামেচি করে তো শোনার নাই। পরে আমি সুন্দর করে অজু করছি, অজু করে যখন টয়লেটে নিয়ে গেছে ওরা চোখ বেঁধে হাত ধরে নিয়ে যায়, ওখানে গিয়ে আমি একটা কুয়া পাইছি আমাদের কুয়া থেকে, কুয়াতে আমি টয়লেটের দেয়ালে মানে একটা নাম্বার লিখে, মানে আমার ওয়াইফের নাম্বারটা লিখে আসছি। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমাকে তো ক্রস ফায়ার দিয়ে দেবে, আমার ওয়াইফ বা আমার ফ্যামিলি মেম্বার কেউ কোনোদিন জানতেও পারবে না আমি কোথায় ছিলাম, কীভাবে মারা গেছি। যদি কেউ কোনোদিন পরবর্তীতে গুম হয়ে এই টয়লেটে আসে, এই নাম্বারটা যদি দেখে, তাহলে হয়তো সে একটু বুঝতে পারবে, তাহলে হয়তো সে আমার ওয়াইফকে একদিন ফোন দিয়ে যায়, এই নাম্বারটা ওখানে পাইছিলাম, আপনি কি আপনার এই নাম্বারটা আমি টয়লেটে পাইছি। এরকম মনে হচ্ছে যে কোনোভাবে যদি একটু জানাইতে পারতাম তাদেরকে যে আমাকে আজকে মেরে ফেলতে যাবে বা এরকম ফিলিংস। তা আমাকে বলে যে ভাই তাড়াতাড়ি করেন, আপনি তাড়াতাড়ি নামাজ পড়েন, আপনি তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, স্যাররা ওয়েট করতেছে। তা আমি অজু করে একদম ফজরের নামাজটা পড়লাম। আমার মানে সেই শেষ নামাজের যে কি ফিলিংস, এটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি একদম কনফার্ম আমার ক্রস ফায়ারে নিয়ে যাচ্ছে, এটা আমার জীবনের শেষ নামাজ। সেই নামাজের যে কি মানে ফিলিংস, সেটা আমার মানে এই মুহূর্তে বলার ভাষা নাই। নামাজ পড়ে আল্লাহর কাছে একদম অঝোরে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে জীবনের যত গুনাহ আছে সব মাপ চেয়ে একদম বিদায় নিয়ে যাচ্ছে। আল্লাহ তুমি আমার সব গুনাহ মাফ করে দিয়ে আমার বউ বাচ্চাকে দেখে, মানে একদম মৃত্যু পথযাত্রী মানুষের দোয়া যা হয়, আমি একদম দোয়া করে নামাজ পড়ে বের হলাম। আমাকে চোখ বেঁধে নিয়ে বের হলো। বের হওয়ার পরে আমি দেখলাম যে 3টা গাড়ি সাজানো, র্যাবের 3টা গাড়ি, সামনে, মাঝখানে, পিছনে। তো 3টা গাড়ি সবাই অস্ত্রসজ্জিত হয়ে ওখানে দাঁড়ায় আছে র্যাবের, কেউ হয়তো কাটার নিয়ে দাঁড়ায় আছে, কেউ হাতুড়, কেউ এরকম। আমার কাছে মনে হচ্ছে যে আমাকে ক্রস ফায়ার দিয়ে মারবে, যে কাটারগুলো দিয়ে হাত পা এগুলো কাটবে, মানে অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে ফেলবে, মানে বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে দাঁড়ায়, স্বাভাবিকভাবে ভীতি করে। আমাকে চোখটা এমনি বাইদে, ওখানে একটু দেখার মানে চোখটা খোলা ছিল না, সবগুলো দেখছি। আমাকে চোখ বাইদে মাঝখানের গাড়িতে তুললো, ওরা সামনের গাড়ি পিছনের গাড়ি, মাঝখানের গাড়িতে ওরা পিছু উঠলো, আমাকে নিয়ে গাড়ি নিয়ে টান দিল। এটা হলো হয়তো ভোর 5টা মতো বা 4:30 থেকে 5টা আনুমানিক। তো গাড়ি চলতেছে, আমি একদম অঝোরে শুধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছি, মানে জীবনের শেষ মুহূর্তের যত মাপ চেয়ে নেওয়া, জীবনের শেষ মুহূর্তের যত দোয়া আল্লাহর কাছে করতেছে। আর পাশের যারা আছে তারা সান্ত্বনা দিচ্ছে, ভাই কান্না করেন না, আল্লাহ শিখ করি, তারা তখনও সান্ত্বনা দিচ্ছে। আর আমি অজোরে আল্লাহর কাছে শুধু দোয়া করে যাচ্ছি এরকম। আমি তো জানি যে আমাকে ক্রস ফায়ারে নিয়ে যাচ্ছে, শেষ মুহূর্তে যত আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়া যায়। তো এইভাবে প্রায় 1 ঘন্টা মতো গাড়িটা চললো। চলার পরে কোথায় যেন থামলো, তো আমার যেহেতু চোখ বাঁধা আমি তো বুঝতে পারছি না কোথায় থামলো। তো গাড়ি থামানোর পরে ওরা মনে হলো যে 10-15 মিনিট কোথায় যেন গেছে আশেপাশে, মানে আমার সাথে 2-1 জন রেখে বাকিরা কোথায় যেন গেলো 10-15 মিনিট। তো 10-15 মিনিট পরে এসে আমাকে গাড়ি থেকে নামানোর পরে, তো তখন আমাকে যেহেতু এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে গেছিলো, আমার লাগেজ, আমার ল্যাপটপের ব্যাগ সব কিছু আমার হাতে, আমার লাগেজটা ধরাই দিল, কাঁধে ল্যাপটপের ব্যাগটা দিল, আমার মোবাইলটা জানি, মোবাইলটা দিলে যদি কোথায় কল দিই। তো ওই সময় আমার চোখটা খুলে দিল। চোখ যখন খুলে দিল তখন আমি দেখি আমাকে নামাই দিছে বিমানবন্দর স্টেশন, এয়ারপোর্টের অপোজিটে যে বিমানবন্দর স্টেশনের সামনে নামাই দিছে। এটার কারণ হলো যেহেতু আগের দিন সব জায়গায় নিউজ হয়ে গেছে যে কোরিয়াতে ফেরার পথে পিএইচডি গবেষক অপহরণ হয়েছে, আমার বাড়ি পাবনাতে, আমাকে বিমানবন্দরের সামনে থেকে পাওয়া যাচ্ছে না, বিমানবন্দরে যাওয়ার পথে পাওয়া যাচ্ছে না, এরকম নিউজ হয়েছে। এই জন্য ওরা আমাকে বিমানবন্দর স্টেশনের সামনে নামাই দিছে। নামাই দিয়ে তখন আমাকে বলতেছে যা, তো যেখানে খুশি যা। আচ্ছা, আরেকটা জিনিস, ওই নামানোর আগে গাড়ির মধ্যে আমার হাতে একটা দিয়ে ওই শয়তানটার নামটা আরেকটু পরে বলবো, মানে চরমভাবে একটা চাপ দিচ্ছে, একটা কি যেন একটা ডিভাইস আমার সবগুলো আঙ্গুলের মধ্যে দিয়ে, মানে মনে হচ্ছে সবগুলো আঙ্গুল ভেঙে ফেলতেছে, যাতে আমি শক্ত করে কোনো কিছু ধরতেও না পারি আমার লাগেজটা কোনো মতো। চরমই আমি তো অনেক চিল্লাতে আমি ইয়ে করে গাড়ির মধ্যে আর কি। পরে নামাই দিয়ে লাগেজ ধরাই দিল, কাঁধে আমার ল্যাপটপের ব্যাগ, বলে যা যেখানে খুশি যা। পরে আমি তাকায় দেখলাম বিমানবন্দর স্টেশন। আমি তখনও ভাবতেছি, মানে আমার তখনও তো মৃত্যু, আমি ভাবতেছি যে আমি ছেড়ে দেবো, পিছন থেকে হয়তো গুলি করে মেরে ফেলবে। আর গাড়িতে যখন নিয়ে আসছিল তখন তো মনেই হচ্ছিল যে হয়তো আমাকে কোনো ব্রিজের উপরে নিয়ে যাবে, কোনো ফাঁকা জায়গায় নিয়ে যাবে, গুলি করে মেরে ফেলে দেবে নদীতে বা ব্রিজ থেকে ফেলে দিবে, মানে বাংলাদেশে যেভাবে লাশ ভাসি থাকে সেরকম আমি কল্পনা করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি। আর বিমানবন্দর স্টেশনে নামাই দেওয়ার পর আমি দেখতেছি বিমানবন্দর স্টেশন, কিন্তু আমার মনের মধ্যে মৃত্যু আতঙ্ক। আমার কাছে মনে হচ্ছে যে আমি হাঁটতে থাকবো, পিছন থেকে মনে হয় গুলি করে মেরে দিবে আর কি, ক্রস ফায়ার করে দিবে, এরকম মনে হচ্ছে। আমি আশেপাশে হাঁটতেছি আর ওরা আমাকে ঘিরে ধরে হাঁটতেছে। তো যারা ঘিরে ধরে হাঁটছে, যেহেতু আমার এই স্টেজে চোখ করলাম, তো সবাইকে দেখতে পাচ্ছি। আর কয়েকদিন গার্ড দিচ্ছে, গার্ডদের অনেকের তো চেহারা আমি দেখছি। তো সেই গার্ডদের অনেকের র্যাবের ড্রেস পরা, অনেকের ড্রেস ছাড়া, তো সব রকমই আছে। আমি আস্তে আস্তে এয়ারপোর্ট স্টেশনের ভিতরে ঢুকে গেলাম। তখন একটু সকাল হয়েছে, এয়ারপোর্টের স্টেশনের কিছু লোকজন আসছে। আমার মধ্যে তো আমি দেখতেছি তারা আমার চারপাশে ঘিরে আছে। আবার আমার মনে হচ্ছে আমি যদি কোনোভাবে একটু ফ্যামিলিকে জানাইতে পারতাম। আমি ওখানে গিয়ে 1-2 জনকে রিকোয়েস্ট করলাম, ভাই একটু মোবাইলটা দেওয়া যাবে, আমি একটু বাড়িতে কল দেবো। তো ওরা হয়তো আমার পিছন থেকে সিগন্যাল দিচ্ছে দেওয়া যাবে না। তো লোকজন না করলো যে না দেওয়া যাবে না, হ্যাঁ মোবাইল দিতে পারবো না।
দুইজনকে আমি রিকোয়েস্ট করছি, ভাই প্লিজ আমাকে একটু মোবাইলটা দেন, আমি একটু আমার বাড়িতে কল দিব। মানে ওরা দেখতেছি, আমি ওদেরকে দেখতেছি, কিন্তু তারপর আমি রিকোয়েস্ট করছি, তো ওদের হয়তো সিগন্যালটা শেয়ার দেয়নি। তো আমি স্টেশনে আরেকটু হাঁটতেই সে যে আমাকে প্রথমে হাত ধরে তুলে নিয়ে গেছিলো, ওর নামটা আরেকটু পরে বলবো, যেহেতু এখনো পর্যন্ত আমি তো জানি না সে কে, তো যখন জানবো তখনই বলবো। সে যে আমাকে বিমানবন্দরে হাত ধরে তুলে নিয়ে গেছিলো, যে শুয়োরটা, সেই এসে আবার আমার হাত ধরলো। হাত ধরে বলতেছে, এই আপনার নামে গোপন রিপোর্ট আছে, আপনারা সরকার বিরোধী লেখালেখি করেন, আপনারা সামনে নির্বাচনকে সামনে রেখে অপপরিকল্পনা করতেছেন, তো আপনাকে আমরা অ্যারেস্ট করতে আসছি। আমাদের কাছে গোপন রিপোর্ট ছিল যে আপনি এই মুহূর্তে এয়ারপোর্ট স্টেশনে আসবেন। আর ওই যে আমাকে গাড়িতে 10-15 মিনিট রেখে ওরা কোথায় যেন গেছিলো, ওরা দিয়ে একটা ট্রেনের টিকিট কেটে নিয়ে আসছে। ট্রেনের টিকিট কেটে আমার ল্যাপটপের ব্যাগের মধ্যে ঢুকাই দিছে, যে আমি এইমাত্র পাবনার ঈশ্বরদী থেকে ট্রেনে করে এসে বিমানবন্দর স্টেশনে নামলাম। যেহেতু আগের দিন মানে সব সংবাদ মাধ্যমে নিউজ হয়ে গেছে যে আমার বাড়ি পাবনাতে, আমি বিমানবন্দর থেকে উধাও হয়ে গেছি, তো ওরা ট্রেনের টিকিট কেটে দিয়েছে যে আমি ট্রেনে করে পাবনা ঈশ্বরদী থেকে এয়ারপোর্ট স্টেশনে এসে নামলাম। তো আমাকে ধরার পরে আপনার নামে রিপোর্ট আছে, আমার ল্যাপটপের ব্যাগ থেকে ট্রেনের টিকিটটা বের করলো। বের করে ওদেরই কিছু লোকজন সেট করা আছে এয়ারপোর্টের ওখানে, স্টেশনের ওখানেই, তো তাদেরকে দেখাচ্ছে, এই যে দেখেন ভাই, ওদের ট্রেনের টিকিট দেখাচ্ছে এরকম, যে দেখেন ট্রেনের টিকিট, আমাদের কাছে গোপন তথ্য ছিল, এখন ঈশ্বরদী থেকে এখানে আসবে, সেই গোপন তথ্যের ভিত্তিতে আমরা ওকে ধরতে আসছি, তো আপনারা সাক্ষী থাকবেন না। এটা হলো আমার ট্রেনের টিকিট, কারণ আমি যে জামালপুর থেকে ইসলামপুর থেকে গেছিলাম তারিখ সহ, এটা আমার ট্রেনের টিকিট, যে আমি বিমানবন্দরে 3 দিন আগে গেছিলাম, এটা আমার ট্রেনের টিকিট। আর ওরা একটা ট্রেনের টিকিট কেটে ওই সময় আমার ব্যাগের মধ্যে ঢুকাই দিয়েছিল। তো ঢুকাই দিয়ে লোকজনকে দেখালে যে ট্রেনের টিকিট আপনারা সাক্ষী থাকলেন, ও এখন ঈশ্বরদী থেকে আসছে, এই সময় আমরা ওকে ধরে নিয়ে যাচ্ছি। তো কয়েকজন সাক্ষী রাখতে হয় ওখানে, ওদের দিয়ে একজন পানের দোকানদার বা আশেপাশে যারা, এই যে আপনাদের নাম লিখে নিয়ে গেলাম, আপনারা সাক্ষী। সাবিনা কনফেকশনারি, বিমানবন্দর স্টেশনে একটা সাবিনা কনফেকশনারি, এখনো আছে কিনা জানি না। তো ওইখান থেকে আমাকে ওদের দু একজন সাক্ষী লিখিত রাখলো। আর ওখানে লোকজন আবার ওদেরই লোকজন নাটক সাজাচ্ছে, ওরা দেখাচ্ছে যে ওই মোবাইল বের করে, যে দেখেন ভাই ফেসবুকে এরা বিভিন্ন সরকার বিরোধী লেখালেখি করে, যে ফেসবুকে আপনারা দেখেন এরা বিভিন্ন গুজব ছড়ায়, মানে সরকার বিরোধী অপপ্রচার করে, এরকম মানে লোকজনকে বলতেছে। আর লোকজন অনেক আগে আসে, হায় রে সরকার এত উন্নয়ন করে, তারপরেও ছেলেরা সরকারের বিরুদ্ধে লেখে, এরকম দু একজন বলতেছে। তা আমি ওদেরকে ভাই আপনারা ওদের লোক, আপনারা জান, আপনারা মানে ওদের এখানে নাটক করতেছেন, আমি ওদেরকে চিল্লাপাল্লা করতেছি। যখন আমাকে বলতেছে যে আপনার নামে রিপোর্ট আছে, আপনাকে আমরা ধরতে আসছি, আমি তখন চিল্লাপাল্লা করছি যে আমাকে মানে গ্রেপ্তার করতে আসছেন, মানে আমি তো 3 দিন আপনাদের ওখানে ঘুমছিলাম, এখানে আমাকে নিয়ে নাটক করতেছেন, মানে আমি খুব চিল্লাপাল্লা করছি, আশেপাশের লোকজন অন্তত যাতে জানে যে আমাকে ওরা 3 দিন ধরে ঘুম। আমার খালি মনে হচ্ছে কেউ যদি আমার একটু ছবি তুলে মানে নিউজে দেয় বা ফেসবুকে দেয়, অন্তত আমার ফ্যামিলি বা পরিচিত কারো না কারো নজরে আসবে। আমি খুব চিল্লাপাল্লা করছি, ভাই আমাকে গুম করে রাখছিল, এরা আমাকে গুম করে রাখছিল, আমাকে ক্রস ফায়ারে দিবে, ভাই আমাকে মারি ফেলবে, কেউ আমার একটু ছবি তোলেন, কেউ একটু ফেসবুকে দেন, আমি এরকম ওরা আমার মুখটাকে ধরার চেষ্টা করছে, চুপ এরকম, মানে 2-1টা কিল ঘুষিয়ে দিচ্ছে আমাকে। তোরা ওদের মধ্যে তাড়াতাড়ি সাক্ষী নিয়ে আমাকে আবার বিমানবন্দর স্টেশন থেকে টেনে বের করে নিয়ে আসছে। আমাকে যখন বের করে নিয়ে আসছে তখন আমি চিল্লাপাল্লা করতেছি, ভাই কেউ আমার একটা ছবি তোলেন, আমাকে ওরা নিয়ে যাচ্ছে, আমাকে গুম করে রাখছিল, কেউ একটু আমার ছবি তুলে একটু দেন, এরকম আমি বলতেছি। কিন্তু কেউই তো সাহস করে আর মানে মোবাইল বের করে ছবি তুলতে পারতেছে না। তোরা নিয়ে এসে বিমানবন্দরের সামনে যে ওদের আবার গাড়ি দাঁড় করায়, আমাকে একটু আগেই তো ওদের গাড়িতে করে নিয়ে আসছে, আবার গাড়িতে করে নিয়ে আবার চোখ বেঁধে ওদের যে ক্যাম্প সেখানেই নিয়ে গেল। তো এই পর্যায়ে নিয়ে যাওয়ার পরে নিয়ে গেল, তখন তো সকাল হয়ে গেছে। তো ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমাকে এই প্রথম অফিসারটা তার রুমে নিয়ে গেল, আমাকে ডাক দিয়ে নিয়ে গেল যে আমার সাথে এখন তো যেহেতু মানে হয়ে গেছে, ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা আবার সংবাদ তো জানি না, সংবাদ সম্মেলন, যেহেতু আমি ঘুমে ওদের ওখানে আছি, ওরা জানে, ওরা বলছে যে এই সময় আপনারা জানেন সবাই যে সংবাদ সম্মেলন করলো, ওরা সংবাদ সম্মেলন দেখে, সব সাংবাদিক দেখে, সব ওদের, যেহেতু তখন তো দালাল মিডিয়া ছিল, এখন ইনশাল্লাহ মিডিয়া সত্য কথা বলবেন, আপনারা সত্য কথা লিখবেন। তো মিডিয়াতে প্রচার করলো যে এই সেই কথিত পিএইচডি গবেষক, সে আসলে কোরিয়াতে কোনো পিএইচডি করতো না, তারা সরকার বিরোধী অপপ্রচার করতো, সরকার বিরোধী লেখালেখি করতো, সে গোপনে আজকে কোরিয়াতে পালাই যেতে লাগছিল, আমরা গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছি। তো এরকম সরকার মানে তাদের মতো করে সাজায় তারা সংবাদ সম্মেলন করে বিভিন্ন মিডিয়াতে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে ওখানে আমি তো এগুলো জানি, যেহেতু আমাকে ওখানে রাখছে, তারপরে আমাকে অফিসারটা তার রুমে রাখলো, চোখ খোলা অবস্থা, এই প্রথম। তো তখন যখন আমাকে ডাকছে, তখন আমি প্রথমবারের মতো তার মানে রুমে ঢোকার আগে তার নেম প্লেটটা একবার দেখে গেছি যে কে। পরে তো ভিতরে ঢুকে তার সাথে আমার নাম ধাম ইয়েটা বলে, তোমার নামে এখন মামলা দেওয়া হবে, আমরা তোমার নামে ডিজিটাল নিরাপত্তার মামলা দিয়ে তোমাকে ইয়ে করে দেবো, এরকম বলতেছে আর কি। তো যেহেতু নেম প্লেটটা দেখে গেছি, এই সময় আমি বলতেছি যে এই শুয়োরটা হলো আমাকে গুম করা থেকে শুরু করে সব কিছু নিজে হাতে করছে, এবং আমরা বসিলা মোহাম্মদপুর ক্যাম্পে যে 5 জন ছিলাম, 5 জনকে সে নিজে হাতে গুম করছে। এবং পরবর্তীতে আমি জেলে ছিলাম, জেলে থাকা অবস্থায় অনেকের সাথে কথা, তাদেরকেও সে গুম করছে। তা আমি তার ছবিটা আমার কমেন্টে দিয়ে দিব আপনাদের ইয়েতে, তার বিস্তারিত। তার নাম হলো মহিউদ্দিন ফারুকি। 2018 সালে র‍্যাব 2 বসিলা মোহাম্মদপুরে সে ছিল কোম্পানি কমান্ডার। পরবর্তীতে সে ওখান থেকে চলে যায় হলো পুলিশ সদর দপ্তরের সাপ্লাই শাখার এআইজি ছিল। এতটুকু পর্যন্ত তার ইনফরমেশন আমি জানি। এটা হলো মহিউদ্দিন ফারুকির ছবি। আমরা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি পরবর্তীতে আমার
কমেন্টে দিয়ে দেবো বিস্তারিত। এইটা হলো সেই মহিউদ্দিন ফারুকী। এই শোর আমাকে গুম করছে এবং আমার সাথে যারা 5 জন ছিল তাদেরকে নিজ হাতে গুম করছে। মহিউদ্দিন ফারুকী 2018 সালে র্যাব 2 এর কোম্পানি কমান্ডার, পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের সাপ্লাই শাখার এআইজি ছিল। আপনারা এর লিখে রাখবেন এবং এর ব্যাপারে আপনারা অবশ্যই তো অ্যাকশন নেবেন যারা মানবাধিকার কর্মী এবং যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো আমাকে ওই সময় একবার জিজ্ঞাসাবাদ যেহেতু করে আমি ওর নেম প্লেটে দেখে গেছি। তো পরবর্তীতে ওখান থেকে আমাকে ওখানেই রেখে দেয়, এদিকে সংবাদ সম্মেলন এটি করে আর কি। আর এর ব্যাপারে আরেকটু বলে রাখি, মহিউদ্দিন ফারুকী এরা তো হলো যে আমাদের নামে বিভিন্ন রকম অপবাদ দিয়ে আমাদেরকে মানে কালার করার বা আমাদেরকে অপমানিত করার চেষ্টা করছে। এই মহিউদ্দিন ফারুকী আপনারা নাম দিয়ে সার্চ দেবেন, মহিউদ্দিন ফারুকী নাম দিলেই দেখবেন এর নামে বিভিন্ন রিপোর্ট আছে। পুলিশ সদর দপ্তরের সাপ্লাই শাখার এআইজি থাকা অবস্থায় নারী কেলেঙ্কারিতে এক মহিলাকে সে অবিবাহিত মানে বিবাহ বহির্ভূত মহিলাকে নিয়ে এসে সে নিয়মিত তার সাথে শারীরিক সম্পর্ক করতো তার অফিসেই, এবং সেই মহিলা এক পর্যায়ে প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট হওয়ার পরে সেই মহিলাকে কোনোভাবে জোর করে ওষুধ খাওয়ায় অ্যাবর্শন করায়। অ্যাবর্শন করানোর পরে পরবর্তীতে আবার সে শারীরিক সম্পর্ক করতে থাকে, মহিলাটা আবার প্রেগনেন্ট হয়। পরবর্তীতে যখন সে আবার জোর করে অ্যাবর্শন করাতে যায় তখন মহিলাটাও কোনোভাবে উনি হয়তো আমার এই লাইভ যদি কোনোভাবে শুনে থাকে, মহিলাটাও কোনোভাবে হয়তো কোনো পাওয়ারফুল কারো মানে পরিচিত, সে তখন সেটা মানে মামলা করে তার নামে এবং সংবাদ সম্মেলন নিতে পারে। এই মানে শোরের নামে আপনারা সার্চ দিলেই পাবেন মহিউদ্দিন ফারুকী ভ্রূণ হত্যা মামলা, তার নামে 2টা না 3টা মামলা হয়েছে এবং সে তখন সাময়িক বরখাস্ত র্যাব সদর দপ্তর মানে পুলিশ সদর দপ্তর সাপ্লাই শাখার এআইজি থাকা অবস্থায় তখন থেকেই সে সাময়িক বরখাস্ত। এগুলো হলো এদের চরিত্র। এরা হলো এরকম মানে বিবাহ বহির্ভূত এরকম মানে ব্যভিচার এগুলো নিয়ে থাকে এবং তারা আমাদের নামে বিভিন্ন রকম অপবাদ দেওয়ার চেষ্টা করে এবং তখন থেকেই মানে মানে সাময়িক বরখাস্ত অবস্থা আছে। এগুলো হলো এদের বাস্তব চরিত্র। তো ওখান থেকে তারপরে আমাকে যখন ওখানে রাখে সংবাদ সম্মেলন করে, সংবাদ সম্মেলন করার পরে আমাকে নিয়ে পেপার পত্রিকায় ওদের মতো করে ভুয়া রিপোর্ট দেয় এবং ওই দিন রাতে আমি যেহেতু বিমানবন্দরে চিল্লা চেঁচামেচি করছি যে আমাকে ওরা গুম করে রাখছিল, আমাকে কেউ ছবি তোলেন, কেউ আমার একটা ছবি তুলে রাখেন, আমাকে ওরা এরকম বলছি। তো তখন ওই দিন রাতে ওরা এইটা বুঝতে পারছে যে আমি লোকজনকে বলে দেওয়ার চেষ্টা করছি, ওরা ওদেরকে ধরা খাওয়ানোর চেষ্টা করছি। তো ওই দিন রাতে আমাকে ভয়ানক টর্চার করছে, শারীরিক টর্চার, যে তুই খুব চালাক না, তুই আমাদেরকে ধরাই দেওয়ার চেষ্টা করছিস যাতে আমরা ধরা পড়ে যাই, আমরা তোকে গুম করছি, এরকম চিল্লাতে মানে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং ওই দিন রাতে আমাকে টর্চার করছে। তো টর্চারটা এরকম, রাতের বেলা আমি বলি আসলে ওই দিন রাতে আমাকে চোখ বেঁধে ওদের আবার রুমে নিয়ে যায়, মানে দিনে চোখ খোলা ছিল, রাতের বেলা চোখ বাঁধা অবস্থায় আবার রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়ে আমার এভাবে 2 হাতটা এরকম বাঁধে, হাত বাঁধে, আমার 2 পা বাঁধে, 2 পা এবং 2 হাত বাঁধে। আমার এই হাতের মধ্যে এই দিক দিয়ে একটা বাঁশ মতো ঢুকাই দেয়, আমি তো চোখ বাঁধা দেখতে পাচ্ছি না, বাঁশ মতো এরকম আড়াআড়ি ঢুকাই দেয় এবং আমার পায়ের উপরে এখানেও আড়াআড়ি একটা বাঁশ মতো রেখে দেয়। তো 2টা বাঁশ আমার দুই পায়ের উপর আড়াআড়ি একটা, আর হাতের উপর আড়াআড়ি একটা। আর এই 2 বাঁশের উপরে মানে এই বাঁশের উপরে 2-4 জন, ওই বাঁশের উপরে 2-4 জন এরকম দাঁড়ায়, মানে রুটি বলার মতো, যেরকম মানে আমরা যেরকম বেলন দিয়ে রুটি বলি এইরকম একদম চাপ দিয়ে এরকম বলতেছে। আমি তো চিল্লাই যখন চিল্লাচ্ছি তখন আমার মুখের মধ্যে গামছা গুঁজে দিছে যাতে মানে চিৎকার বাইরে না যায়, আমার মুখের মধ্যে চিল্লাচ্ছি। পরে এভাবে প্রায় 15-20 মিনিট আমার উপর ভয়াবহ টর্চার চালায় ওরা। মহিউদ্দিন এই সেই গেঞ্জি বলতে ভুলে গেছি, এই সেই গেঞ্জি যে গেঞ্জি পরা অবস্থায় আমাকে তুলে নিয়ে গেছিল, এই গেঞ্জি পরা অবস্থায় ছিলাম, এই গেঞ্জি পরা অবস্থায় আমাকে ওই টর্চার করে রক্ত এবং ময়লা মিশ্রিত সেই গেঞ্জি আমরা 5 বছর সেই গেঞ্জিটা যত্ন করে তুলে রাখছিলাম আজকের দিনের জন্য, যে আজকের এই দিনে আমরা এই গেঞ্জিটা পরে আপনাদের সামনে বলবো। এই সেই গেঞ্জি পরা অবস্থায় আমাকে টর্চার করে, ভয়ানক টর্চার, রক্ত এবং ময়লা এখনো আছে। টর্চার করার পরে পরের দিন সকালে আমাকে থানায় পাঠাবে। আমার নামে এর আগে কোনো মামলা নাই, কোনো রিপোর্ট নাই, কোনো মামলা নাই। এখন তো আমাকে থানায় দিতে গেলে একটা মিথ্যা মামলা দিতে হবে। তখন পরের দিন সকালে ওরা একটা ভুয়া ডিজিটাল নিরাপত্তা, আপনারা জানেন যে ডিজিটাল নিরাপত্তা আইনের অবস্থা, আমরা সবাই এই আইনের যে মানে কালো দিক সেদিকের মানে শিকার মানবাধিকার কর্মীরা, সাংবাদিকরা, আমরা যারা বাক স্বাধীনতায় বিশেষ করে আমরা সবাই শিকার। তা আমার নামে ভুয়া ডিজিটাল নিরাপত্তা আইনে একটা মামলা দেয়। মামলা দিয়ে সকালে আমাকে থানায় পাঠাবে। থানায় পাঠানোর আগে আমার তো এই ড্রেসটার অবস্থা খুবই খারাপ, রক্ত ময়লা সব কিছু ভর্তি। এইটা করে যখন আমি থানায় যাবো, থানা থেকে যখন কোর্টে উঠবো তখন তো সবাই দেখবে আমার অবস্থা। তখন ওরা করে কি, আমার যেহেতু লাগেজ ওদের কাছেই, আমাকে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে গেছে, লাগেজ তোদের কাছেই, লাগেজে আমার জামা কাপড় আছে, লাগেজ থেকে আমরা অন্য একটা গেঞ্জি নিয়ে এসে আমাকে বললো যে এটা চেঞ্জ কর। এটা খুলে আমাকে ফ্রেশ যে একটা গেঞ্জি, সেই একটা গেঞ্জি পরতে দিল, এই গেঞ্জিটা পর। আমার মানে হাত পায়ের মানে আমার ওঠার মতো অবস্থা নেই, কোনো মতে ওরাই পরাই দিল। আমি কোনো মতো কী করে পরে গেঞ্জিটা চেঞ্জ করে
এই গেঞ্জিটা আমার লাগেজে, মানে ভাগ্যিস এই গেঞ্জিটা ওরা আমার লাগেজে দিয়ে রাখছিল, ওই এটাই করে লাগেজে ফেলে দিয়ে রাখছে। পরবর্তীতে আমি জেল থেকে বের হওয়ার পর যখন লাগেজ নিয়েছি তখন আসলে এই গেঞ্জিটা আবার পাইছি। আমাকে ফ্রেশ একটা গেঞ্জি পরায়ে আমাকে থানায় পাঠায় দেয়। থানায় পাঠায় দিয়ে সেখানে যেটা বললাম যে আমার নামে মিথ্যা ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দেয়। মামলা দেওয়ার পরে আমি তো থানায় এসে দিকে তো আমার পরিবার খোঁজাখুঁজি করতেছে, যে সংবাদ সম্মেলন ওরা মানে দেখতে পাইছে যে আমাকে মানে গ্রেপ্তার দেখাইছে, কিন্তু এখনও ওদের সাথে আমার দেখা হয়নি। আমি তো বুঝতে পারতেছি না যে আমাকে গ্রেপ্তার মানে পেপার পত্রিকায় মিডিয়া, কারণ আমি তো আমার জগতে। তো এই পর্যায়ে ওরাও খোঁজাখুঁজি করতেছে। তো এখন ও সংক্ষেপে বলুন যে ওদের থানায় আসার পরের অভিজ্ঞতা। তার আমার কথা শেষ হয়েছিল যে আমার থেকে টাকা নিল, টাকা নেওয়ার পর তারা কনফার্ম করলো যে টাকা পেয়েছি, একটু পরে ছেড়ে দিব। তো আমরা ওয়েট করছি, আর কোনো খবর নাই। এরপরে যখন অনেক বেশি ভাইরাল হলো, তারপর হচ্ছে মানে আমার কাছে ওই যে আমার হাজব্যান্ড বললো না যে যারা গার্ড দিচ্ছিল তাদেরকে অনেক রিকোয়েস্ট করছে, তো সেখানকার একজন আমাকে কল দিয়ে বলছে যে আমি আপনার হাজব্যান্ডের ব্যাপারে জানি, উনি ভালো আছে, উনি মারা যায় না, উনি ঠিক আছে, আপনারা চিন্তা করিয়েন না। তো আপনারা যে এত একদম মানে ভাইরাল করে ফেলতেছেন, মেসাকার করতেছেন, এই সেই করতেছেন, এগুলা কইরেন না, যত করবেন তত ক্ষতি হবে, এরকম করে আমাকে বলছে। তো তারপর আমি বললাম আমাকে তো কিডন্যাপের কথা বলে টাকা নিছে, তো এগুলা কারা তাহলে? পরে বলে তাই নাকি, টাকা নিছে, আপনারা টাকা দিচ্ছেন কেন? তারপরে আমি তো জানি না, আমাকে বলছে কিডন্যাপ করছি, টাকা দেন, টাকা দিছি, কিন্তু তাকে আর ফিরিয়ে দেয় না এবং ফোন নাম্বারও বন্ধ। তখন সেই পুলিশ অফিসার বলছে না, কিডন্যাপ করা হয় না, সে ডিবির হেফাজতে আছে এবং তাকে সম্ভবত অ্যারেস্ট দেখানো হতে পারে 2-1 দিন পরে। আপনারা যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার করেন, যাতে বাকি সবাই আসলে যে ফ্যাসিবাদ এবং গুম এরা যে কতটা ভয়াবহ সবাই যেন জানতে পারে, হাসিনার ফ্যাসিবাদের শাসন এবং হাসিনার গুম নিয়ে সবাই যেন জানতে পারে। আপনারা সবাই লাইভটা একটু শেয়ার করে দিন, যাতে সবার কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছায় যায়। তো মানে ওই পুলিশটা আমাকে ফোন দিয়েছিল হলো দুপুর 11:30 থেকে 12টার এদিকে। তো আমাদের অবস্থাটা এমন ছিল, আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না তখন, কারণ কিডন্যাপের কথা বলে টাকা নিল, আবার পুলিশ ফোন করে আমাকে বলতেছে যে আপনারা এত ভাইরাল কেন করতেছেন। তো তখন আমাদের মনে হচ্ছে যে ওরা আমাদেরকে বাধা দেওয়ার জন্য হয়তো বা মিথ্যা কথা বলতেছে, আমাদের মনের ভিতরে সেই ধূপকনি কমে নেই। তারপরে যাই হোক সারাদিন চলে গেল। বিকাল 3টা মানে 2:45 থেকে 3টা এর মধ্যে হচ্ছে আমার ভাসুর, আমার যারা যারা ঢাকায় ছিল, আমার ভাসুর আমাকে ফোন দিয়ে বললো যে সংবাদ সম্মেলন করে ওরা তো মনিকে অ্যারেস্ট দেখাইছে, তো ইয়েতে কি রেলওয়ে থানায় অ্যারেস্ট দেখাইছে। আর আমরা হচ্ছে তার করছিলাম, জিডি করছিলাম হচ্ছে দক্ষিণ খান থানায়। তো রেলওয়ে থানায় অ্যারেস্ট দেখাইছে। আমার ভাসুরার সাথে সাথে সেখানে গেছে, যে তার সাথে দেখা করতে চাইছে, বলছে যে না এখন দেখা করা যাবে না এরকম। তো তখন আমার ভাসুর আমাকে বললো যে তুমি এখনই রওনা দাও, হয়তো তোমাকে দেখা করতে দিবে, তুমি সাফওয়ানকে নিয়ে এখনই চলে আসো। তখন আমি আমার ট্রেন ছিল, আমার ইসলামপুরে জামালপুরে তখন ট্রেন ছিল 3:30, আমি সেই ট্রেনে তখনই রওনা দিই আমার বাচ্চাটাকে নিয়ে। তো এর মধ্যে যে 3টা দিন গেছে, এই 3 দিনে আমি শুধু একটু পানি খেয়েছিলাম, এবং আমার বাচ্চাটা তখন কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কিছুই জানি না। তো সেই অবস্থায় আমি আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আমি আমার দুলাভাইয়ের সাথে করে ট্রেনে যাচ্ছি। তারপর আমরা মানে 8:30টার দিকে ঢাকায় পৌঁছেই হচ্ছে আমি আমার ভাসুরকে কল দিলাম যে কোথায় আসবো। তারপরে বললো যে থানায় আসো, আর হচ্ছে অফিসারের নাম্বার দিল যে আগে এনাকে ফোন করো যে দেখা করতে দিবে কিনা, এত দূর থেকে আসছে, যদি দেখা করতে না দেয় শুধু শুধু আসে কষ্ট করা লাগবে, আগে কল দিয়ে কথা বলে নাও। তো কল দিলাম, তখন ওনারা বললো যে না, রাত্রেবেলা আমরা কাউকে দেখা করতে দিই না, আমাদের অফিসাররা রাতে থাকে না, তো অনুমতি ছাড়া দেখা করা যাবে না, আপনারা কালকে সকালে আসবেন, সকালে তাকে কোর্টে নেওয়া হবে, তখন আসবেন। তো আমি তো 3-4 দিনের এই ধকল, তার মধ্যে বাচ্চাটা নিয়ে আত্মীয়র বাসায় উঠেছি। আমার বাচ্চাটার অযত্নে ওর মানে পেটে গ্যাস হচ্ছে, মানে ওর প্যান্ট নষ্ট হচ্ছে, এরকম অবস্থা। তারপরে মানে যাই হোক আমার তখন ফিলিংসটা এমন ছিল যে পাওয়া তো গেছে, সে তো বেঁচে আছে, এটাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তখন এরকমই ছিল, আমার খালি মনে হচ্ছে কখন সকাল হবে, আমি কখন দেখতে যাব। তারপর সকালবেলা আসলাম। তো আসার পরে হচ্ছে 10:30টার দিকে আমি রেলওয়ে থানার সামনে সেই আমার ছোট বাচ্চাকে নিয়ে, আমার ভাসুররা ছিল কোর্টে, মানে আমাদের কথা ছিল এমন যে যদি কোর্টে নিয়ে যায় যেন ওনারা দেখতে পায়, আবার থানায় থাকলে যেন আমি মানে যে কেউ একজন যেন দেখতে পারি, যে কেউ। তো ওনারা ওখানে ছিল, আর আমি আমার দুলাভাই সহ বাচ্চা সহ আমরা হচ্ছে রেলওয়ে থানার সামনে দাঁড়ায় আছি। আমরা হচ্ছে বারবার জিজ্ঞেস করতেছি, আমাকে তো কিছু বলতেছে না যে আছে কি না আসলে, বা এই সে কিছুই বলতেছে না। তো তখন আমার শ্বশুরবাড়ি যেহেতু পাবনা, আমার শাহজাদপুর পাবনার কাছাকাছি এক এলাকার একটা পুলিশ ছিল, উনি আমাকে বললো যে আপনারা অপেক্ষা করেন, আসে উনি এখানে, কিছুক্ষণ পর বের করা হবে। তো সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত রোদের মধ্যে দাঁড়াই ছিলাম। আমাদেরকে থানায় ঢুকতে দেয় নাই, ওখানে কোনো বসার জায়গা ছিল না, এবং ওখানে যেহেতু স্টেশন, চাইলে আমরা যেয়ে বসতে পারতাম। আমাদের কাছে মনে হয়েছে যে 1 মিনিটও এখান থেকে নড়বো না, যদি এর মধ্যে নিয়ে যায়, আমরা কোথাও গেলাম তখন যদি নিয়ে যায়। আমার বাচ্চা তখন হচ্ছে মানে 2-2.5 বছর বয়স, মানে ওর খাওয়া ঘুম সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো যাই হোক তারপরে তাকে 12:30টার দিকে হচ্ছে বের করলো। যখন বের করলো দেখি যে তার 2 হাত বাঁধা, এবং মানে এই যে আপনারা দেখছেন আসিফ মাহতাব স্যারকে যেভাবে বেঁধে বের করছে কোর্টে, সেভাবে তাকে বেঁধে বের করছে। আমি দৌড়ে চলে গেছি, দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে খালি আলহামদুলিল্লাহ বলছে, আর বলছে যে তুমি একটুও চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি কাঁদি নাই, আমি তাকে সাহস দিচ্ছি, আমি বলছি যে
সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, তুমি একটু চিন্তা করো না। ও আমাদেরকে দেখে অবাক হয়ে গেছে যে আমরা কিভাবে জানলাম, কিভাবে এখানে আসলাম। তো আমার মানে আমরা ওখানে যাওয়ার সাথে আমার তো ধারণাই নাই যে ওরা মিডিয়ার মাধ্যমে জানছে, এই মানে থানার সংবাদ পেয়েছে, থানাতে চলে, কারণ আমি তো থানার মধ্যে, মানে আমি কিছুই বুঝতে, মানে আমি ওদেরকে দেখে অবাক হয়ে গেছি যে মানে ওরা এখানে চলে আসছে। আমি আমার ছেলেকে নিয়ে আমি যখন গেলাম দৌড়ায়, ওরা আমাদের কুকুরের মতো দূর দূর করে মানে ইয়ে করে দিচ্ছে, তারা দিচ্ছে, এই চলে যান চলে যান, খবরদার কাছে আসবেন না, কাছে আসলে কিন্তু আসামকে টর্চার করবো, খবরদার কাছে আসবেন না। তো ও আমার বাবুকে জাস্ট একটা চুমা দিতে আসছিল, মানে ঠোঁটটা কাছে নিয়ে আসছে আমার বাবুর গালের কাছে, ওরা দিতে দেয় নাই। ওরা ওকে দড়ি ধরে টান দিয়ে হেঁচকে টান দিয়ে নিয়ে গেছে। এই দৃশ্য আমি কোনোদিনও ভুলবো না। তারপর যাই হোক, ওনাকে একটা সিএনজিতে উঠালো, পাশে তো 3-4 জন পুলিশ ছিল, তো সাথে সাথে আমরা আরেকটা সিএনজি ভাড়া করলাম। ভাড়া করার পরে ওনার আমাদেরই হলো যে আমরা ওদের পুরো ফলো করবো, ওরা যেদিক দিয়ে যাচ্ছে আমরা ওইভাবে। তো যে ফলো করতেছি, আমাদের সিএনজি ওদের সিএনজি পাশাপাশি ছিল এবং একটা জ্যাম লেগে যায়। জ্যাম লেগে যাওয়ার ফলে তাদের সিএনজি আর আমাদের সিএনজি একদম পাশাপাশি, মানে আমি বারবার আমার এখান থেকে দেখতেছি ও একটু করে তাকাচ্ছে। তো আমি সাফনকে বলছি, দেখো ওই যে তোমার বাবা, ডাকো বাবাকে ডাকো। সাফন ডাকতেছে, বাবা বাবা আমার করে ডাকতেছে। পুলিশ কতটা হিংস্র, কতটা খারাপ, সে সিএনজি থেকে বের হয়ে এসে আমাদের সিএনজিওয়ালা একটু বয়স্ক ছিল, আমাদের সিএনজিওয়ালাকে লাথি মেরে বলছে যা তাড়াতাড়ি এখান থেকে, মানে আমাদের সিএনজি ওখানে দাঁড়াতে দিচ্ছে না। সে বয়স্ক মানুষটার সাথে খারাপ, জাস্ট আমার ছেলে একটু বাবা বলে ডাকছে, এটাই ওদের সহ্য হচ্ছে না। ঠিক আছে, তখন ওরা লাথি মেরে আমাদের সিএনজিওয়ালাকে বলতেছে যা তাড়াতাড়ি, মানে যেন দেখাই না হয় এরকম। পরে যাই হোক ওনাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কোর্টে, মানে যখন ওনাকে সিএনজি থেকে নামিয়ে কারোতে নিচ্ছে আমার ভাসুররা, তখন প্রথম 3-4 দিন পরে তাদের ভাইকে দেখতে পেলো। তারপর আমরা নামলাম, নামার পরে আমরা মানে অপেক্ষা করছি কি করে কি হবে, কারণ আমাদের পরিবারে কোনো, আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি কোনো ফ্যামিলিতেই এরকম কিছু হয় না, আমরা কিচ্ছু জানি না কি হতে যাচ্ছে কি হবে। কিন্তু আমার মনের মধ্যে একটা সাহস ছিল যে আমার ভাসুররা অনেক ভালো ভালো জব করে ইনশাল্লাহ খুব দ্রুত বের করে আনতে পারবে। আমি জানি না, আমি ছোটো মানুষ, তখন এসব বুঝি না, মানে এত কষ্ট যে হবে সেটা বুঝতে পারিনি। আমার মনে হয়েছে খুব দ্রুত 2-3 দিনের মধ্যেই হয়তো বের করতে পারবে। তো তারপর যাই হোক আরো থেকে তাকে কোর্টে নেওয়া হলো, আমরা পিছে পিছে যাচ্ছি, আমাদেরকে একটু কাছে ঘেঁষতে দিচ্ছে না, মানে কোনো কথা কোনো ইনফরমেশন যেন আমরা তাকে না দিতে পারি বা উনি আমাদেরকে কিছু না জানাতে পারে, তার কাছেই ঘেঁষতে দিচ্ছে না এবং দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। তারপর হচ্ছে তাকে তখন কোর্টে তোলা হলো। এরপর আসলে অভিজ্ঞতা বলতে গেলে আরও অনেক কষ্টের কথা, সব কিছু বলা এক লাইভে সম্ভব না। এরপরে তো আমাকে কোর্টে নিল গারোদের বা মানে কোর্টের কাহিনী আপনারা অনেকেই জানেন, যাদের পরিবারের অনেকে মামলা মোকদ্দমার শিকার হয়েছে, সেখানে কি অবস্থা সেটা আর বর্ণনা না করি, আমাদের লাইভ অনেক লম্বা হয়ে যাবে। তো আমাকে সেখানে যেহেতু বললাম যে ডিজিটাল নিরাপত্তা আইন, সরকার যে আইনটা করছে আমাদের বাক স্বাধীনতা হরণের আইন, আমাদের স্বাধীনতা হরণের আইন, সেই আইনে মিথ্যা মামলা দেয়, মামলা দিয়ে আমাকে কোর্টে চালান দেয় এবং কোর্ট থেকে আমাকে রিমান্ড দেওয়া হয়। আইনজীবী, আমি তখন আমার আইনজীবী বলছে যে পিএইচডি করে, পিএইচডি শেষ মানে শেষের গিয়েতে মানে স্কলার, সে রিসার্চার, এত কিছু শোনার পরেও বিচারক আমাকে রিমান্ডে দিছে, আসিফ মাহতাব স্যারকে বা আমাদের সম্মানিত শিক্ষকদেরকে যেভাবে দেওয়া হয় সেভাবে আমাকে প্রথমে 3 দিনের রিমান্ডে দেয়, পরে আরও 1 দিনের রিমান্ড এবং সেগুলোর অভিজ্ঞতা বর্ণনা করতে গেলে আরও অনেক লম্বা হয়ে যাবে, তো সেগুলো আজকে বর্ণনা না করি। তো 3 দিনের মানে রিমান্ডগুলো শেষ হওয়ার পরে আমাকে রিমান্ডের ওখানে আমার ফ্যামিলির কাছ থেকে টাকা দাবি করছে, আমার ফ্যামিলির কাছ থেকে টাকা করছে, আমার ওখান থেকে টাকা নিছে, আমার মোবাইলটা ওদের কাছে ছিল। মানে হাসিনা তো সারা বাংলাদেশে, সারা মানে পুলিশ এবং সব জায়গায় যে দুর্নীতি করছে, ওরা ওখানেই আমাকে বলতেছে যে মানে টাকা দিতে হবে, ওখানে আমি কিভাবে টাকা দিব, তখন মানে আমাকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছে, আমার ফ্যামিলির উপর করবে, ফ্যামিলির উপর মানে ফ্যামিলিকেও জড়াবে এগুলোর মধ্যে। তখন আমি ওদেরকে বলি যে আমার মোবাইলটা আপনাদের কাছে আছে কিনা, মোবাইল আছে, কারণ আমি যেহেতু ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করতাম, আমার কোরিয়ার যে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের অ্যাপস আমার মোবাইলে ইনস্টল করা ছিল, আমি ওখান থেকে ওদের মানে বিকাশে মানে ইনস্ট্যান্ট 10,000 টাকা ট্রান্সফার করে দিই। তখন মানে একটু মানে ঠান্ডা, মানে পুলিশ তো মানে ওদের কাছ থেকে 1 লাখ টাকা ওদের কাছ থেকে চাইছে। তারপরে আমাকে মিথ্যা মামলা রিমান্ড শেষ করার পরে আদালতের মাধ্যমে আমাকে জেলে পাঠায় দেয়। তো জেলের অনেক অভিজ্ঞতা, জেল রিমান্ড এগুলো বলতে গেলে আসলে আরও বিস্তারিত বলার সময় নাই, লাইভ লম্বা হয়ে যাবে। তো জেলের সবচেয়ে সুন্দর একটা অভিজ্ঞতা হলো যে আমাদের শহীদ দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের সংস্পর্শ পাইছি আমি ওই সময়। সাইদি হুজুর এবং আমাকে কেরানীগঞ্জ জেল থেকে কাশিমপুর জেলে পাঠানো হয়েছিল। তো কাশিমপুর জেলে যখন ছিলাম, সাইদি হুজুর সেখানে ছিলেন, আমি এবং সাইদি হুজুর প্রায় 20-25 দিন একসাথে ছিলাম। বিকালে আমরা একসাথে হাত ধরে হাঁটতাম, সাইদি হুজুরের সাথে গল্প করতাম, অনেক 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 নসিহা করছে আমার হাত ধরে, আমার ওই যে টর্চার করছে আমার আঙ্গুলগুলো প্রায় আমি 3 মাস এই 2টা আঙ্গুল মানে কোনোভাবেই আমি মানে এরকম ভাস করে এই 3টা আঙ্গুল দিয়ে আমি খাওয়া দাওয়া করতাম, এই 2টা আঙ্গুলের কোনো ফিলিং ছিল না। ওরা এমনভাবে মানে টর্চার করে যে এখানে বাইরে থেকে বোঝা যায় না, ভিতরের নার্ভ এবং ভেসেলগুলো যাতে ড্যামেজ হয়ে যায়, তো এই কারণে চাপ দেওয়ার ফলে হাত এবং পায়ের নার্ভগুলো কাজ করে না। বাইরে থেকে দেখে মনে হবে যে হালকা একটু দাগ বা এর মতো, কিন্তু ভিতরের নার্ভ মানে ড্যামেজ হয়ে যায়, এই কারণে দেখা যায় যে এদিকে সাপ্লাইগুলো বন্ধ হয়ে যায়। আমার এই 2টা আঙ্গুল প্রায় 3 মাস কোনো ফিলিংস পেতাম না আমি, এবং আমি যেহেতু রিসার্চার, আমি পাইপেট ইউজ করি, আমি তো সবসময় এই ফিঙ্গারটা ইউজ করতে হয়, এই ফিঙ্গারের আমি কোনো মানে পেতাম, কোনো ফিলিংসই পেতাম না, এটা তো এই ভাস করা বা কোনো ফিলিংস ছিল না এই 2টা আঙ্গুল প্রায় 3 মাস।
তো দেলার হোসেন সাইদি হুজুরের সভাপতি ছিলাম, উনি আমার হাতে মেসেজ করে দিচ্ছে, দোয়া করছে সাইদি হুজুরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুক। এটা আমার জেলের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা যে সাইদি হুজুরের মতো একজন মানুষের সহচর্যে আমি প্রায় 20 দিন ছিলাম। উনি আমাকে ওনার একটা ফতুয়াও গিফট করছিলেন ওই সময়। আর এই যে আমরা এতদিন পরে আজকে লাইভে আসছি, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ কোন ফেসিবাদের মধ্যে ছিল, আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, আমাদের বলার কোনো সুযোগ ছিল না, বলার কোনো অধিকার ছিল না, মিডিয়া আমাদের কথা প্রচার করতো না, আমাদের পরিবারের উপর টর্চার করা হতো, পরিবারের উপর আমি কোরিয়াতে চলে আসছি, আবার আল্লাহ আমাকে জেল থেকে বেরো অনেক কঠিন পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে, সেগুলো অন্য কোনো একদিন বলবো। তারপরেও আমার এখানে পিএইচডি ডিগ্রি হয়েছে, আল্লাহ আমাকে ভালো চাকরি মিলাইছে, অনেক ভালো আছি, কিন্তু তারপরেও তো মানে দেশের প্রতি টান আছেই। আর এতদিন যে আমরা বলতে পারি নাই, কিন্তু এর মাঝে তো আমরা চুপ ছিলাম না। আমরা যারা বলতে চাই তারা তো আমরা বিভিন্নভাবে বলার চেষ্টা করি। আমি আল জাজিরাতে, বিবিসিতে, আমাদের শ্রদ্ধেয় সামি ভাই, তাসনিম খলিল ভাই, ওনাদের সাথে কথা বলছি, ওনাদের কাছে বলছি, বিবিসিতে বলছি, আল জাজিরাতে বলছি, সব জায়গায় হাসিনার ফেসিবাদ, হাসিনার গুম, এগুলো আমরা অলরেডি ইন্টারন্যাশনাল মিডিয়াতে দিয়ে রাখছিলাম। এবং আজকের যে এই যে সরকারের পতন, এগুলো আসলে তো সব কিছুরই সম্মিলিত একটাই, মানে বাইরে থেকে মানে র্যাবের যে স্যাংশন বা র্যাবের এগুলো সব কিছুই আসলে সম্মিলিত মানে রিপোর্ট বা এগুলোর মাধ্যমে হয়েছে। এবং আমি যেহেতু পিএইচডি রিসার্চার ছিলাম, আমি তো স্বাভাবিকভাবেই মোটামুটি তাদের সাথে ইংরেজিতে কথা বলতে পারবো, তো আমি তাদেরকে সব কিছু বিস্তারিত বলছি বিবিসি, আল জাজিরা এবং মানবাধিকার সংগঠনগুলোতে। তো আসলে শেষ কথা এটাই যে আমরা যারা প্রবাসী আছি সবাই দেশকে ভালোবাসে, স্বাভাবিকভাবে আমিও ভালোবাসি, দেশকে অনেক ভালোবাসি। দেশকে ভালোবাসি জন্যই পিএইচডি শেষ করে ইচ্ছা ছিল দেশে ফিরে যাব, দেশে থাকবো, দেশের জন্য কাজ করব, সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই গেছি। এবং নিজের যোগ্যতা বলে ইচ্ছা ছিল ইউনিভার্সিটিতে জয়েন করবো, ইউনিভার্সিটিতে জয়েন করার চেষ্টা করেছি, কিন্তু আমাদের যেহেতু মেধাকে মূল্যায়ন করা হয় না, স্বাভাবিকভাবেই আমাকেও মূল্যায়ন করা হয় নাই। আমাকে দেশের জন্য কাজ করতে গিয়ে আমাকে আসামি হয়ে দেশ থেকে ফিরে আসতে হয়েছে। আমরা সেই কষ্ট নিয়েই এখনও আছি। শত কষ্টের পরেও আমরা আজকে আলহামদুলিল্লাহ বলি যে আমাদের শত জুলুম নির্যাতনের পরে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে, ফেসিবাদ থেকে মুক্তি দিয়েছে, জালিমের শাসন থেকে মুক্তি দিয়েছে। এবং আজকে আমান আজমি, আরমান ভাইরা ফিরে আসছে আয়নাঘর থেকে, এটা দেখে আমরা কান্না করতেছি, আমি আমার স্ত্রী আমরা কান্না করতেছি যে আমরা 3 দিন ঘুমিয়ে আমাদের কি অবস্থা ছিল, মনের অবস্থা। এই ভাইরা 8-10 বছর ধরে ঘুম, তাদের মনের অবস্থা কি? আপনারা হয়তো তাদের কথাও শুনবেন, তারা আস্তে আস্তে হয়তো আসবে, তাদের মানসিক অবস্থার কী অবস্থা আমি জানি না। 3 দিনই তো আমার মানসিক অবস্থা বর্ণনা করলাম। এবং এই অবস্থায় সবসময় দেশে যাওয়ার জন্য উদ্যম, যেহেতু মিথ্যা মামলা দিয়ে রেখেছে এবং দেশের জন্য কাজ করতে গিয়ে দেশ থেকে আসামি হয়ে ফিরে আসছি, দেশে যাওয়ার খুব বেশি সুযোগ ছিল না। এর মাঝে আমার আম্মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। আমি আম্মাকে শেষবার দেখতে পারি, আম্মা মারা যাবে, আম্মা ডাক্তার বলছে যে এত মেয়াদ আছে, এত মাস ম্যাক্সিমাম হয়তো টাইম পাইতে পারে। আমার ডায়াগনোস হয়েছিল লেট স্টেজে। সব কিছু জানার পরেও আমরা আম্মার জন্য যাইতে শেষ মুহূর্তে না পেরে, আম্মার যখন অবস্থা বেশি খারাপ, আমি টিকিট কাটছিলাম, আমি আমার স্ত্রী সন্তান আমরা 4 জন সবাই টিকিট কাটছি যে যত যাই হোক আমাকে গ্রেপ্তার করলেও আমি যাবো, আম্মাকে আমার দেখতেই হবে। আম্মা সেই শেষ সময় আমি টিকিট কেটে যাওয়ার চেষ্টা, তখন করোনার পিক সময়, টিকিট অনেক এক্সপেন্সিভ, টিকিট পাওয়া যায় না, ফ্লাইট নাই। সেই মুহূর্তে আমি টিকিট কেটে মানে আম্মার জন্য গেছি, কিন্তু আমি যেদিন টিকিট কাটছি আম্মা তার পরের দিন মারা গেছে। আমি যেতে আম্মার জানাজা পাই নাই, আমার যেতে আরও একদিন ডিলে হয়েছে। কারণ তখন করোনার সময় তো আমাদের পারমিশন নিয়ে যেতে হতো যে আমরা ফিরে আসবো, করোনার সময় ফ্লাইট অ্যাভেলেবল ছিল না, টিকিট কেটে যাওয়ার সুযোগ ছিল না। তো টিকিট কেটে আমার ফ্লাইট ছিল 2 দিন পরে, আমি যেদিন টিকিট কাটছি পরের দিন আম্মা মারা গেছে। আমি আমার আম্মাকে পাই নাই, এই আফসোস আমার সারা জীবনে যাবে না। আমি আম্মাকে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যারা হাসিনার জালিম হাসিনার ফ্যাসিবাদের কবলে আছেন সবার জন্য আমাদের দোয়া থাকবে। এবং যারা আজকে আয়নাঘর থেকে ফিরে আসতেছেন তাদের জন্য দোয়া থাকবে। এবং আমরা আবার ফিরে আসতে চাই, শত নির্যাতনের পরেও আমরা চাই আমরা দেশে ফিরে আসব, দেশের জন্য কাজ করব, নতুন দেশ গঠনে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং আমাদের নতুন বাংলাদেশ হবে সুজলা সুফলা, এবং যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো ফ্যাসিবাদ থাকবে না। এই ডিজিটাল নিরাপত্তা আইন, বাক স্বাধীনতা হরণের আইন উঠিয়ে দেওয়া হবে। এবং আমি আশা করি যারা মানবাধিকার সংস্থায় আছেন, যারা নতুন সরকার গঠন করবেন, তারা এই ফ্যাসিবাদী এবং বাক স্বাধীনতা হরণকারী এই ডিজিটাল নিরাপত্তা আইন আপনারা উঠিয়ে দিবেন। যারা আমরা নির্যাতনের শিকার, তাদেরকে এই জুলুম থেকে আপনারা মুক্তি দেবেন। এবং আমি পরিশেষে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদ, এই জুলুম থেকে আমরা মুক্তি পেয়েছি আল্লাহর অশেষ মেহেরবানিতে, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা আমার জানা নেই। তাদের এই আন্দোলনের ফলে এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পরিশেষে আমি বলবো যে আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা নতুন বাংলাদেশ গড়ব, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, কোনো মারামারি, কোনো এরকম কোনো যাতে আর কাউকে এভাবে লাইভে এসে। এই মানুষটিও আয়নাঘরের মধ্যে বন্দী ছিল, কিন্তু সে যখন আয়নাঘরের বিষয়ে এমন কিছু কথা বললো, যে কথাগুলো শোনার পর বাংলাদেশের মানুষের চোখ থেকে একেবারেই পানি বেরোচ্ছিল। যারা ভাবতো যে হাসিনা অনেক উন্নয়ন করেছে, তারাও হাসিনা সরকারকে অনেক খারাপ বলছে। যারা ছাত্রলীগকে ভালো বলতো, তারাও বলছে সব থেকে দেশের মধ্যে গুন্ডাগার্দি এই ছাত্রলীগই করে।